আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের আজকের ব্লগটিও ভালো লাগবে। শুরুতেই দেখে নিয়েছেন আজকের ব্লগে কি কি থাকছে। বাচ্চাদেরকে নাস্তা পানি খাওয়ানোর পরে এই কাজটা ধরলাম। গত কয়েকদিন থেকেই মাথায় চিন্তা যে শোকেসের জিনিসপত্রগুলি একটু বের করে ক্লিন করে আবার রিঅর্গানাইজ করা আর কি। তো সেটাই করছি। এটা হচ্ছে আমার রান্নাঘরের পাশে একদম চিকন একটা শোকেস। তো সেটার প্রথমে জিনিসপত্র বের করে নিয়ে সেলফগুলি ভালো করে মুছে নিয়েছি। আজকে মাথায় আসলো একটু সেলফগুলিতে একটু ম্যাট বিছিয়ে দিই। তো ম্যাটের জন্য ওই যে এমনি নর্মাল ম্যাট নেই, যেগুলি আছে সেগুলি ভালো লাগছে না। তো ভাবলাম এই নেট কাপড়টার একটা টুকরা আছে, এটাকে কেটে এভাবে দিয়ে দিব। প্রথমে বিছিয়ে দেখেছি কেমন লেগেছে, তো ভাবলাম যে না খারাপ লাগবে না, একটু আগে কেটে দিয়ে দিই। তো মাপ নিয়ে নিয়েছি 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি স্কোয়ার করে এভাবে কেটে নিচ্ছি। তো এইটা নেটের এই কাপড়টা ওই যে কখনও কোথাও থেকে নিয়েছি আর কি, বিশেষ করে মতিঝিল আইডিয়ালের সামনে থেকে এরকম টুকরো কাপড় যখন 20-30 টাকা করে গজ হয় বা 40 টাকা করে গজ হয়, তখন ওই যে একটু কিনে রাখি, যখন যেটা মন চায় আবার করতে পারি। ঘরে থাকলে মাথায় আসলে ঝটফট করে করা হয়ে যায়। তো অনেক সময় জিনিসের অভাবে করব করে আর করা হয় না। তো এই জন্যই কিনে রাখলে একটু যদি ব্যাগে টাকা থাকে তখন সুবিধা হয় এই আর কি। এটা অনেক পুরনো, প্রায় 5-7 বছর আগের কাপড় আর কি। তো এখানে খেয়াল করেছেন 2 ভাঁজ করে আমি কাপড়টা নিয়েছিলাম। তো 2 ভাঁজ করার পরে একবার কাটাতে 2টা হয়েছে আর কি। 2 সেলফের 2টা ম্যাট বলবো আর কি এটা। আমি সেলাই করব না, জাস্ট এভাবেই কেটে নিব। কারণ নেট কাপড় কাঁচা না সেলাই করলে এমনিতেও ভালো লাগে। আর নেটের যে প্রিন্টটা এটা খুব চিকন চিকন প্রিন্ট, তো ভালো লাগে। তো প্রিন্টও খুবই সুন্দর একটা প্রিন্ট। এরকম একটা স্কোয়ার করে নিয়েছি, এখন আমি বিছিয়ে দেখাচ্ছি। তো প্রথমে একটু বিছিয়ে দেখাচ্ছি সোজাসুজি কি বিছালে কেমন লাগবে। তো এভাবেও দেওয়া যায়, কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগছে না। এভাবে দিলেও দেওয়া যাবে, তো আমার কাছে ভালো লাগছে না। আমি এখন ঘুরিয়ে ওই যে কোনাটাকে সেলফের মুখে দিয়ে দিব, এরকম করে দিব, তাহলে মনে হচ্ছে ভালো লাগবে। আমরা প্রত্যেকটা নারী প্রত্যেকটা ঘরের আর্কিটেক্ট। আমরা প্রত্যেকটা নারী একজন ঘরের ডিজাইনার। আমরা আসলে আমাদের মানে ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি। মনের মতো করে আমরা সংসারটা গুছাতে চেষ্টা করি, যে যার অবস্থানে যে যা আছে তা দিয়ে। তো সে অবস্থান থেকে আমিও যতটুকু করি আমার মনের মাধুরী দিয়ে আমার সংসারটা গুছাই করি। তো তার পাশাপাশি তো আপনারা জানেনই বিজনেস করা, বাচ্চাদের লালন পালন করা, তারপরে একটু ওই যে ইউটিউবের কাজ, চ্যানেলের কাজ সহ পেজের কাজ সবগুলি করি আলহামদুলিল্লাহ। এমন না যে আমাকে অনেক বার্ডেন আমার হচ্ছে বা অনেক কষ্ট হচ্ছে, অনেক সময় যাচ্ছে, তারপরে অনেক মানে সময় পাচ্ছি না, এরকমও না। আলহামদুলিল্লাহ সব কিছু আসলে ম্যানেজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। তো আমরা আসলে চেষ্টা করলে, আমি যে এটাই বলবো, আমরা চেষ্টা করলে সবই পারি। শুধু টাইম ম্যানেজমেন্টটা মাথায় ঠিক রাখলেই হয়ে যায়। তো ম্যাটটা দেওয়াতে আপনাদের কেমন লেগেছে? কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ আমরা সবাই আবার একই রুচির না। আপনার সংসারে আপনি পারফেক্ট, আমার সংসারে আমিই পারফেক্ট। তো এটাই স্বাভাবিক। তো আমি আমার এই নতুনত্ব দেওয়াতে শোকেসটাতে আর কি আমার কাছে কেন যেন একটু ভালো লাগছে। আবার দেখা যাবে কিছুদিন পরে ভালো লাগছে না, তখন উঠিয়ে ধুয়ে রেখে দিব। তখন আবার আরেকটা মাথায় আসবে। এটাই আসলে আমরা এরকমই করি। একই ধরনের, একই ধাঁচে, একই অবস্থানে সবসময় থাকা আসলে ভালো লাগে না। একটু রুচির পরিবর্তন করা কিছুদিন পর পর, এটাই ভালো। তাহলে দেখবেন মন মানসিকতা খিটখিটে লাগবে না, মানে অন্যদিকে মনোযোগ যাবে না, এর পিছনে ওর পিছনে মনোযোগ যাবে না। আমরা সংসারের কাজের পাশাপাশি আবার আল্লাহর ইবাদতও করতে হবে, কারণ এই সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে। সব কিছুই থাকবে কিন্তু আমরাই থাকবো না। তো তার পাশাপাশি থাকবো না যে, তো না থাকার পরে আমরা যেখানে থাকবো সেইখানের জন্য আমাদেরকে আবার ইনকাম করে নিতে হবে এই দুনিয়ার জীবনে। তো ইনকামটা আমরা কী করব? ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে। সেই আমলটা আমাদেরকে অবশ্যই একজন নীতি নৈতিকতার ভিতরে থাকতে হবে।
তারপরে হচ্ছে আমরা ভালো আমলগুলো করব। তারপর সত্য কথা বলা, অহংকার না করা, গীবত না করা, তারপরে হচ্ছে যা কোনো মিথ্যা কথা না বলা, তারপরে আল্লাহর যে মানে হুকুম আহকামগুলো দিয়েছেন সেই মতো চলার চেষ্টা করে। তাহলে আমরা আশা করতে পারি এই দুনিয়ার জীবনেও সফল, আখিরাতের জীবনেও আমরা সফল হব ইনশাআল্লাহ। তো যাই হোক, ওই যে একটু ওলটপালট করে দেখছি কোন জায়গায় দিলে কোনটা ভালো লাগবে। জিনিস ওই যে শোকেসেও রাখতে পারি, কিন্তু আমার মনে হয় যে এই ছোট শোকেসটাতে আমি আমার যে প্রিয় জিনিসগুলি আছে সেগুলি যদি চোখের সামনে রাখি তাহলে ইউজ করতে আমার জন্য সহজ হবে ও সুবিধা হবে। তো এই জন্য যেগুলি ইউজ করব বেশি সেগুলি এটাতেই ঠাসিয়ে রেখে দিচ্ছি আর কি। তো একদম উপর সেলফগুলোতে যেগুলি নিয়মিত ইউজ হয় না, ওই 1-2 মাস পরে বা 3 মাস পরে ইউজ হবে সেগুলি রেখে দিচ্ছি। কেক স্ট্যান্ডগুলি, তারপরে যেগুলি মানে বেশি একটা ইউজ হয় না সে ধরনের জিনিসগুলি। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কেউ কিছু মনে করবেন না। গতকালকে আমার পেজে একজন বোন, আমার মেয়ের বয়সই হবে আর কি, নতুন সংসার হয়েছে। তো ওর সুখ দুঃখের অনেক কথাই ভয়েস মেসেজে বলল। মানে সবারই আসলে সুখের কথা শুনলে না যে এরকম সুন্দর আনন্দ লাগে, ভালো লাগে। আবার দুঃখের কথা শুনলেও আমার মনে হয় যে ওই দুঃখটা আমারই, এরকমই মনে হয়। তো উনি 8 মাসের অন্তঃসত্ত্বা। সবাই দোয়া করবেন। একটু ওনার হাসব্যান্ডের ব্যবসা-বাণিজ্য একটু দুর্বল যাচ্ছে আর কি। আসলে ব্যবসা করতে গেলে কখনো লস, কখনো লাভে যায়। তো আবার কখনো কারো একাধারেই লসে গুনতে হয় অনেক বছর। কিন্তু আবার চড়াই উতরাই একসময় ঠিক হয়। কিন্তু ওই যে যখন চড়ানো উতরানো থাকে তখন আসলে মেনে নিতে কষ্ট লাগে। এটা স্বাভাবিক, আমরা মানুষ তো। আমার হাসব্যান্ডের একসময় অনেক ভালো বিজনেস ছিল, আবার মাঝখানে যখন অনেক বেশি মানে একদম পড়ে গিয়েছিলেন তখন আমার যে কী কষ্ট লেগেছিল, আমাদের বিশেষ করে, তখন সেই কষ্টেরটা আসলে কাউকে বোঝাতে পারবো না। ধৈর্য ধরেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, হিম্মত হারাইনি। আবার সাথে আবার চেষ্টা করেছি নিজে সংসারের হাল ধরার, হাসব্যান্ডকে সাহস দেওয়ার, হিম্মত দেওয়ার, তারপরে যাতে করে খরচপাতি কমিয়ে ফেলা। সব মিলিয়ে আসলে আমরা নারীরা কী না পারি, সবই পারি যদি আমরা ধৈর্যের সহিত করতে পারি। সেটা হলো বড় বিষয়। হতাশ না হওয়া, হতাশ হলে আমরা হতাশ হয়ে ভেঙে পড়লেই আমাদের শেষ জীবনটা আসলে। হতাশ না হয়ে একটু মজবুতের সহিত মন মানসিকতাকে শক্ত রেখে, ঈমান যদি আমাদের মজবুত থাকে, আল্লাহর প্রতি যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে আমাদের কোনো কিছুতেই আটকাবে না, যত দুঃখই আসুক না কেন। আল্লাহর প্রতি আমরা আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ আমাদেরকে আবার একদিন ঠিক করে দিবেন সব কিছু, এই কথা যদি আমরা মনে আসিনি তখন কোনো দুঃখ মনে হবে না, এটাই স্বাভাবিক। তো অনেক কথা বলছি, সরি। এই আর কি, আমার শোকেসটা গুছানো শেষ, যা রাখা দরকার রেখেছি। আবার দেখা যাবে এগুলিও ওলটপালট হয়ে যাবে কিছুদিন পর ইউজ করতে। তো আমার গত ব্লগে যে আপনারা কোটিটা আমি সেলাই করেছিলাম, কোটি বলতে ওই যে একটা কাপ্তান টাইপের আর কি, হাফাতার, সেটা সবাই যে অপছন্দ করেছেন আমার মতো। আমার রুচিবোধের মানুষেরাই আসলে আমার ব্লগগুলি দেখেন, এটা আমি বিশ্বাস করি। তো আমার যেমন পছন্দ হয়নি আপনাদেরও পছন্দ হয়নি, সবাই পরামর্শ দিয়েছেন কোটি করার জন্য। তো আজকে সেটা সেলাই করতে বসবো। এতক্ষণ পর্যন্ত কে দেখছেন বা দেখেছেন জানি না। এ পর্যায়ে এসে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। তো এই তো এখন আবায়াটা নিয়ে বসেছি, 4 ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমি আরেকটা আমার কোটি আছে সেটাকে ফেলে জাস্ট সমান করে আর কি কেটে নেব। তো আমি ওই যে সাইডে প্রায় 1/2 ইঞ্চির মতো একটু রেখে তারপর কেটে নিব। আর সাইডগুলি আমি উল্টিয়ে করে নিব হাতার আর কি। এখানে কোনো আর পাইপিং দিব না, উল্টিয়ে সেলাই করে নিব এই আর কি। আর হচ্ছে সাইডেও বাড়তি একটু রেখে সেলাইয়ের জন্য রেখে নিচের দিকে এইভাবে কেটে নিয়েছি আর কি। তো এটাতে ঘের বেশি হবে না, যেহেতু 2.5 হাত বহরের একটা কাপড় ছিল, তো ঘের বেশি না হলেও একবারে খারাপ লাগবে না আমার মনে হচ্ছে। তো এখন আমি সেলাই করে নিই, সেলাই করতে বেশি সময় লাগবে না। সেলাইয়ের ব্যাপারে বলবো যে আমরা প্রত্যেকটা নারী আসলে একটু যদি সেলাইয়ের কাজটা জানে, যত আমরা শিক্ষিত হই, যত আমাদের টাকা পয়সা বড়লোক হই, তারপর নিজের সেলাইটা যদি নিজের
করা যায়। যে কোনো কিছুর জন্য নিজে যদি করতে বসতে পারি তাহলে মনের যে শান্তি, আসলে ওই দোকানে যাওয়া, দোকানে দিয়ে আসা, এগুলি অনেক বেশি মানে একদিকে ব্যয়বহুলও আর একদিকে হচ্ছে কষ্টদায়কও। তো একটা সেলাইয়ের মেশিন যদি আমরা 5 থেকে 7,000 টাকা, 10,000 টাকার ভিতরে কিনে রাখতে পারি, এটা সারা জীবনের জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে একদিকে, আরেকদিকে হচ্ছে আপনার অনেক হেল্প হবে। আমরা যারা বিদেশে যাই উচ্চশিক্ষা গ্রহণের জন্য, সংসার করার জন্য, তখন কিন্তু ওখানে একটা সেলাইয়ের জন্য অনেক খরচ করতে হয়, মানে অনেক টাকা দিতে হয় টেইলারকে। তো এই জিনিসটা আপনার শিখা থাকলে, জানা থাকলে আপনি নিজেই নিজেরটা করতে পারেন। পাশাপাশি আপনার যদি সেলাই করাটা জানা থাকে তাহলে আপনি বিজনেসও করতে পারেন। এক হচ্ছে সেলাই করে আয় করা, আরেক হচ্ছে আপনি সেলাইয়ের মাধ্যমে কাপড় কিনে আপনি যদি কোনো ডিজাইন করে করে, যেমন বেডশিট, আমি আগে বেডশিট সেলাই করে সেল করতাম, কুশন কাভার, রানার, তারপরে হচ্ছে ছোট বাচ্চাদের ড্রেস যদি ডিজাইন করে সেলা যায়, এগুলিতে এখন অনেক ডিমান্ড। এই কাজগুলি করে আপনি ঘরে বসেই দেখা যাচ্ছে একটা মাসে বড় অঙ্কের আয়ের উৎস পেয়ে যেতে পারেন। তো অনেকে আমরা উচ্চশিক্ষিত অনেক ভালো শিক্ষা আমরা জীবনে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু ওই যে বাইরে গিয়ে জব করা, তারপর সময় সংসার সব কিছু মিলিয়ে হয় না। ঘরে বসে যদি কিছু করা যায়, সেলাইটা একদম পারফেক্ট একটা জিনিস, করতে পারলে ভালো। এখনকার যে মেয়েরা আছে তাদেরকে বলবো সেলাই শেখাটা অনেক জরুরি। একটুখানি হলে সেলাই করে সেলাই শিখে রাখা দরকার আর কি, তাহলে জীবনে অনেক কাজে আসে। যাই হোক, কোটি সেলাই করে গায়ে দিয়ে দেখাচ্ছি আর একটা বোরকার সাথে, যে কোনো বোরকার সাথে এই কোটিটা যেহেতু গোল্ডেন কালার পরা যাবে। তো এটার সাথে কেমন লাগছে, আর কোটিটা হওয়াতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আগে যে ক্যাপটা বানিয়েছিলাম, মানে এটা কাপ্তান টাইপের, ওইটা আমার ভালো লাগেনি, আপনাদেরও ভালো লাগেনি। আর এখন কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ডিলা ডালা আছে, চাইলে মাঝখানে আরেকটা হুক দেওয়া যাবে, আমি উপরে একটা আমার স্কার্ফের পিন দিয়ে আটকিয়ে রেখেছি। অনেক দিন আপনাদেরকে আমার সবজি দেখাইনি, আজকে একটু সবজি দেখাবো। আমিও আসি না বেশি একটা সবজি নিয়ে, আগে যেরকম একটু বেশি কাজ করতাম, এখন ইচ্ছে করে করি না। ইচ্ছে করলে আসলে সবজি লাগানো, গাছ লাগানো এগুলিও করতে পারি, কিন্তু ইচ্ছে করে এখন করি না। তো যাই হোক, সেটা আরেক ব্যাপার। এখন একটু সবজি তুলতে এসেছি, কাঁচামরিচ একদম ছোট ছোট কিন্তু বাতি হয়ে গেছে অনেক। তো সবগুলি উঠিয়ে নিচ্ছি, ফুল ধরবে মনে হচ্ছে আবারও। তো আর হচ্ছে একটু বেগুন ধরেছে, টমেটো ধরেছে, আর একটু সবজি, এগুলি উঠিয়ে নিয়ে যাচ্ছি। 6 রোজা রেখেছিলাম, প্রায় শেষ, আরেকটা আছে। তো ওই সময়ের কথা বলছি, এটা আর কয়েকদিন আগের কথা আর কি। তো আমরা দুজন, আমার হাজব্যান্ড সহ রেখেছি আর কি। আর আমার যেদিনে ছাদে আসি একটা হেলিকপ্টার যাবে এরকম। তো এখন হচ্ছে ওই যে আসরের পরে আর কি ইফতারটা তৈরি করে নিচ্ছি। একটু ওই যে গাছের বেগুনি দিয়ে মানে বেগুন দিয়ে বেগুনি করছি। বেগুনটা একদম বাতি হয়ে গেছে, তো কুটে ধুয়ে নিয়েছি। একটু কালো কালো হয়ে গেছে বিচিগুলি, বাতি হয়ে গেলে যা হয় আর কি। তো ভাবলাম একটু পাতলা করে বেগুনি বানিয়ে নিই। আর সব শাক যেগুলি, সেগুলি দিয়ে ভাবলাম একদম লম্বা লম্বা করে এমনি শাক দিয়ে গোটা গোটা ওভাবে, মানে শাগুনি বা বেগুনি যেটাই বলি ওইটা করব। পরে আবার ভাবলাম না, একদম ছোট ছোট করে কেটে ওইভাবে করে নিই। তো এই তো, আর বুট ভাজি করে নিয়েছি, তারপরে একটু সালাদ করে দিচ্ছি। আমার হাজব্যান্ডও আছে যেহেতু, একটু ওই যে রোজার মতো করে ইফতারটা তৈরি করে নিচ্ছি আর কি। অন্য কিছু না, জাস্ট বেগুনি বানাবো আর শাকগুলি দিয়েও একটু আম, ইয়ে চপ বানাবো আর কি, শাক দিয়ে কুচি করে। এই, আর হচ্ছে ওই যে আলু সিদ্ধ করে নিয়ে ওগুলিকে খোলা একদম টেলে নিচ্ছি, পোড়া পোড়া টাইপের করার জন্য। সিদ্ধ করে নিলে কেমন যেন ফানসা ফানসা হয়ে যায়, আর খোলা যখন টেলে নেওয়া হয় তখন আবার কিছুটা হলেও ওই যে পোড়া আলুর মতো মনে হয়। তো বেগুনিগুলি একদম মুড়মুড়ে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
২১ তারিখ থেকে আমার ছোট মানিকটার পরীক্ষা। একটু সবাই খাস করে দোয়া করবেন যে আপুদের ছেলে-মেয়েদের পরীক্ষা আমার ছেলের সাথে তাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ সব বাচ্চাগুলোকে আল্লাহ হেফাজতে একটু উদ্ধার করুক। কারণ এখন যে শিক্ষামন্ত্রী উনি তো অনেক ভেজাল করতেছে, অনেক রকমের শক্ত অবস্থানে আছেন। তো সাইলেন্ট অ্যাবসেন্ট করবে, তারপরে এদিক সেদিক নড়তে দিবে না, মানে ঘাড় নড়তে দিবে না। তারপরে হচ্ছে কারো সাথে কথা বলতে দিবে না। মানে একটু তো ছাড় দেওয়া লাগে বাচ্চা মানুষ। তো যাই হোক, যেটাই হোক এখন কি করা, তকদিরে যা লিখা থাকে সেটাই হবে। তবে এসব পরীক্ষা আবার তকদিরেরও একটা বিষয় আছে। দেখা যায় যে বাচ্চাগুলো অনেক পড়াশোনা করে তারা আবার একটু খারাপ করে ফেলে। আবার যেগুলো একটু দুর্বল প্রকৃতির তারা আবার ভালো করে ফেলে। তো যাই হোক, ওই যে একটু বেসন রয়ে গেছে, ওইটার ভিতরে শাকগুলিকে কুচি করে একটু লবণ দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এভাবে একটু মেখে এভাবে দিয়ে দিচ্ছি। বেশি কষলাবো না, কষলালে পানি বেরিয়ে যাবে। জাস্ট গোটা, গোটা ওইভাবে শাকগুলিকে দিয়ে করলে একদম মুড়মুড়ে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না আসলে। কেন যেন এত মানে টেস্ট হয়েছে আল্লাহই ভালো জানে। তো আমার মুনতাসিরটার জন্য খাস করে নাম ধরে দোয়া করবেন। আর যে বোনটি ওই যে অন্তঃসত্ত্বা ৮ মাসের দোয়া চেয়েছেন, আমাকে দোয়া করতে বলেছেন। তো আমি ভাবলাম আপনারা সবাই একটু দোয়া করবেন। কার দোয়া কখন আসলে কবুল হয়ে যান, উনার মনের আশা পূর্ণ করেন। এই যেন দোয়া মানে এভাবে দোয়া করবেন যাতে করে উনার মনের আশা পূর্ণ হয় সব বিষয়ের আরকি। তো আল্লাহ কবুল করুক আমাদের দোয়াগুলি, দোয়া করি। তো এই তো মিষ্টি আলুকে আমি সিদ্ধ করে আবার এভাবে টেলে নিয়েছি আর কি। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করতে এসেছে। যখনই ইফতার তৈরি করি বা কোনো কিছু করে দেখি, তো উনি আসবে হেল্প করার জন্য। তো আমি ওনাকে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এগুলি জাল মানে ছিল, ভাজি ছিল, ওটা দিয়ে রোল করে একটু স্টিম করে নিয়েছিলাম। ঝাল পিঠা আর কি যেটাকে বলে। দই, মিষ্টি দই ছিল বের করে রেখেছি। আর মিষ্টি দই দিয়ে আমি একটু লাচ্ছি টাইপের পানি দিয়ে একটু গুলে নিয়েছি, বিট লবণ আর একটু লবণ দিয়ে লেবু চিপে। তো ওইটা নেব, ফ্রিজে রেখেছি। আর হচ্ছে ওই যে পাকোড়াগুলি আমার হাজব্যান্ড শাকের আর কি, ওগুলি উঠিয়ে নিয়ে এসেছে একদম লাল লাল করে ভেজে আর কি। আর এই তো উনি আলু ছিলে নিচ্ছে। আমি বললাম খাবেন এখন? তো বলল একটা খাবো, অসুবিধা কি, ছিলে নিই। আর হচ্ছে ওই যে শরবত হচ্ছে কি যেন এগুলি ইসবগুলের ভুসি, এই যে কোটায় এখন ডাক্তাররা সাজেস্ট করেন যেটা, ওইটা আর কি আমাকে ডাক্তার দিয়েছেন। তো ওইটাও একটু করে নিয়েছি। আর এই তো এর ভিতরে আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই এখন ইফতার করে নিচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ভিডিওর পিছনে এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও বানানো সব মিলিয়ে অনেক সময় যায়, অনেক কষ্ট, মেহনত। তো আপনাদের একটি যদি লাইক পাই, আপনাদের যদি একটি কমেন্ট পাই, সেটা আমাদের জন্য অনেক মানে কষ্টটা সার্থক হয়ে যায় আর কি। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।